যদিও দেবী চৌধুরানী কে সেটা এই আদালতে প্রমাণ হয়, তবে এটা প্রমাণ হয়েছে যে এই দেবী চৌধুরানীর সৃষ্টিকর্তা। ভবানী পাঠক কারাগারে বাইরে থাকলে সকলের ক্ষতি, তাই আমরা সর্বসম্মতিক্রমে একমত হইয়া তাকে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। কোম্পানি বাদা অঞ্চলে যে দ্বীপান্তরের ব্যবস্থা করিয়াছে, ওকে সারা জীবন ওইখানে সশ্রম কারাদণ্ডে থাকিতে হইবে, আর এই অর্ডারের কোনো রকম পরিবর্তন হইবে না। বাড়ি চলো তোমরা। তো কি প্রহসন শুরু করেছো এখানে? কেন এমন করলেন বাবা ঠাকুর? কেন করলেন? তুমি এইভাবে ধরা দিয়ে আমার স্বপ্ন নষ্ট করতে পারো না মা। তোমার যে অনেক কাজ, অনেক দায়িত্ব, এই দেশের বুকে তোমাকে গড়ে তুলতে হবে শত শত দেবী চৌধুরানী, তবেই তো এই দেশ মুক্তি পাবে মা। আর আমি দ্বীপান্তরে বসে সেই স্বপ্নই দেখব। ঠাকুর, ঠাকুর আমাদের উপর আপনার কি নির্দেশ হইল? তোমরা সবাই সারাক্ষণ মায়ের পাশে ছায়া হয়ে থাকবে, মায়ের নির্দেশ শুনবে, পালন করবে। তুমি বাবা সারা জীবন ঠিক এইভাবে মায়ের পাশে থেকো, তবেই মা শক্তি পাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। অনেক হয়েছে, এবার এখান থেকে চলো বৌমা। চলো প্রফুল্ল, আমরা ফিরে যাই। তোমাকে সবকিছু নতুন করে শুরু করতে হবে আবার। প্রফুল্ল, প্রফুল্ল চোখ খুলো। প্রফুল্ল, প্রফুল্ল দিদি তাকাও না, কি হয়েছে? কি হয়েছে বড় বৌমা? দেখি কি হয়েছে ব্রজ? আরে ডাক্তার বৌদিকে খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ পিসি ঠাম্মা, খবর দেওয়া হয়েছে ডাক্তারবাবুকে। না না, খবর দেওয়া হয়েছে মানে কি হলোটা কি? হঠাৎ করে বড় বৌমা কি হয়েছে ব্রজ? এমনিতে ঠিকই ছিল মা, তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলল।
জ্বরজারি তো কিছু হয়নি, গা তো একেবারে ঠান্ডা। কিন্তু ব্রজ, তুই এরকম সাহেবদের পোশাক পরে রয়েছিস কেন? আর বড় বৌমাই বা এমন পোশাক পরেছে কেন? বুঝলে গিন্নি, আজকে তোমার ছেলে আর বড় বৌমা আদালতে গেছিল ছদ্মবেশ ধরে। ওখানে আজকে ডাকাত সর্দার ভবানী পাঠকের বিচার হচ্ছে কিনা। না, আমি কিন্তু ঠিক আন্দাজ করেছিলাম যে ওরা ওখানে আসবেই, আর ব্যাস বামাল কট। আমি হলাম ব্রজর বাবা, আমার চোখে ধুলো দেওয়া অত সহজ। ছি 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 ছি, জমিদার বাড়ির বউ হয়ে কিনা মুখে রং মেখে মেম সেজে ভরা আদালতে গিয়েছে। এই বাড়ির মান ইজ্জত যার কিচ্ছু রইল না মা। আর দেখুন পোশাকের ছিঁড়ি দেখুন, ছি, এ বউ না বার বধূ। তুমি থামবে নয়ন বউ, তাই কি বলতে হয় তা তুমি এখনো জানো না, একদম চুপ করে থাকো। থাক, আমার জেনে কাজ নেই। যে প্রফুল্লর জন্য আপনাদের বাড়ির মান সম্মান রাজপথে গড়াগড়ি যাচ্ছে, সেদিকে তো আপনার কোনো নজরই নেই। দেখো নয়ন বউ, এই জমিদার বাড়ির মান সম্মান কোথায় গড়াগড়ি যাবে আর কোথায় মাথা উঁচু করে দাঁড়াবে তা দেখার জন্য অনেক লোক আছে। এখানে তোমার নাক না গলালেও চলবে, কেমন? দেখছো একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে, তাকে কোথায় জল দেবে, বাতাস করবে, তা না তুমি প্যাঁচ কষেই চলেছো। তুই আর একটা কথাও বলবি না নয়, বুঝতে পারছিস না? এবারে কেউ তোকে সহ্য করতে পারছে না। হ্যাঁ, কিন্তু এইভাবে ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়াটা তো ঠিক কথা নয়। আরে ব্রজ, কি হয়েছিল? বড় বৌমা হঠাৎ কিভাবে অজ্ঞান হয়ে গেল? একটু উত্তেজনা হয়েছিল মা। আসলে ওর বাবা ঠাকুর মানে ভবানী পাঠকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর সেটা ও কিছুতেই মেনে নিতে পারেনি, খুব কান্নাকাটি করছিল। চলো প্রফুল্ল, আমি ফিরে যাই। প্রফুল্ল, ডাকাতের জন্য আবার শোক, তাতে আবার নাকি মুহ্যমান। কালে কালে কত দেখবো। আসুন আসুন দাদা। ব্রজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, বাইরে এসো। এখানে তোমরা কোথায় উঠেছো ব্রজেশ্বর? বেশি দূরে না বাবা মশাই, সামনেই, এই সামনেই আমরা একটা মাটির বাসা ভাড়া করে রয়েছি। মাটির বাসা? কেন মাটির বাসা কেন? তোমাদের তো এই বাড়িতে উঠবার কথা ছিল। হ্যাঁ বাবা মশাই, আমরা এসেছিলাম এখানে, কিন্তু পতিত কাকারা কেউ ছিলেন না, ওনারা তীর্থে গেছিলেন। বাড়িতে কেউ ছিল না তো অন্য বাসা ভাড়া করতে? মাটির বাসা কেন? তুমি জমিদার হরবল্লভ রায়ের ছেলে হয়ে মাটির বাসাতে বাস করবে? এছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না বাবা মশাই।
মামাবাবু এখানে এসে ঠকের পাল্লায় পড়ে, আর তারা দালাল বেশে এসে আমাদের বাসা দেখানোর নাম করে আমার টাকার পুটলি চুরি করে নেওয়া হয়েছে। আমরা কবরদুক শূন্য হয়ে পড়ি। শেষে প্রফুল্ল তার গয়না বিক্রি করে আমাদের অন্য সংস্থান আর বসবাসের ব্যবস্থা করে। এমনকি আমার চিকিৎসাও গয়না বিক্রি করেই হয়েছে বাবা মাসে। প্রফুল্ল না থাকলে যে আমাদের কি হতো, শুধুমাত্র ওর জন্যই আজ আমি সুস্থ হয়ে দাঁড়াতে পেরেছি বাবা মাসে। সে বিলাস এত বড় আহম্মক? তারপরে আমরা জানতে পারি যে প্রফুল্লর বাবা ঠাকুর মানে ভবানী পাঠকের বিচার আমাদের কলকাতার আদালতেই হচ্ছে। তখনই কোন সাহসে, কার অনুমতিতে তোমরা ওখানে গিয়েছিলে ব্রজেশ্বর? তোমার এই বুদ্ধিহীনতার জন্য আমার সম্মান, বংশ পরিচয় সমস্ত কিছু কালিমালিপ্ত হলো আজ। তার উপর তোমরা আবার ছদ্মবেশ ধরেছিলে, সাহেব মেম সেজেছিলে। অবাক হয়ে যাচ্ছি তোমাদের কাণ্ড কারখানা দেখে। সাহেব মেম সেজে। আচ্ছা, তোমার বউয়ের কি মাথা খারাপ হয়ে গেছে ব্রজেশ্বর? বাবা মাসে এই বিষয়ে আমরা পরে আলোচনা করি। আমার বড় উতলা বোধ হচ্ছে। প্রফুল্ল অসুস্থ, আর ওকে সুস্থ করে এখন সবচেয়ে বড় কথা। ওদিকে ডাক্তারবাবু আছেন, আমি বরং একবার গিয়ে দেখে আসি। কি করছিস তুই? তুই শো মা, শো 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 শো। প্রফুল্ল দিদি, তুমি শুয়ে থাকো, আমরা আছি তো। দেখছো না ডাক্তারবাবু তোমার পরীক্ষা করছেন। কি বুঝছেন ডাক্তারবাবু? আপনি এনার স্বামী? আগে হ্যাঁ। প্রফুল্ল সুস্থ হয়ে যাবে তো? মিষ্টি নিয়ে আসুন, ইনি সন্তান সম্ভবা। কি কথা শোনালো গো! আহা, দেখি দেখি দেখি, আমার একটু যেতে দাও। ওরে ও বড় নাক বউরে, তুই যে কি খবর শোনালি মা! বড় ভালো খবর দিলি না, খুব বড় বড় খবর দিলি। বেঁচে থাক মা, বেঁচে থাক তুই। শুনলে তো প্রফুল্ল দিদি, ডাক্তারবাবু কি বললে? ওটা আমি তো ধরছে না। ও ঠাম্মা ঠাম্মা, মণিমার কি হয়েছে গো? তোমার মণিমার কিচ্ছু হয়নি সোনা। তোমার মণিমা না তোমার জন্য খুব সুন্দর একটা ছোট্ট ভাই আনবে। কি আনন্দ! আমার ভাই আসবে, আমার ভাই আসবে। চুপ কর। ভেঙ্গি মেয়ে কোথাকার, লাফালাফি শুরু করে দিয়েছে একেবারে। রোজা জানা, তোর বাবাকে একবার খবর দে, এই খবরটা তো জানাতে হবে। ওরে ও হর, তুই কোথায় গেলি বাবা? এদিকে আয় না। উফ, এমন একটা খুশির খবর কোথায় চলে গেল? এদিকে আয়, এদিকে আয়। আরে খবরটা শুনে যা। হরে তুই
মা তবে ঠিকই বলেছিল, এত কিছু করেও ঠেকাতে পারলাম না। হায় কপাল, সেই হতো ছেলেটা মা হতে চললো। না না না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি। আমার মেয়েটার কি হলো গো? অনয়ন, অনয়ন কি হলো তোর? চোখ খোল নয়ন। এবারের কারণ আমার মেয়েটার দিকে নজর নেই গো। ও নয়ন, 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 নয়ন। কেউ একবার মেয়েটার দিকে ফিরেও তাকায় না। ও নয়ন, একবার চোখটা খোলবা। ও নয়ন, মা, ওঠ মা, ওঠ মা। শোনো বড় বৌমা, এবার থেকে তোমাকে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। দৌড়ঝাঁপ কিন্তু একদম করতে পারবে না, আর ভারী কাজ তো একেবারেই নয়। খাওয়া দাওয়াটাও কিন্তু সময় মতো করতে হবে। ওই ব্যাপারে কিন্তু আমি তোমার কোনো বাহানা আর শুনছি না। ওরে ও বড় নাথ বউ, এখন তো তুই আর শুধু একলা খাবি না, তোর মুখ দিয়ে ওই পেটে যেটি আছে সেও খাবে। সব সময় পেট ভরে ভরে খেয়ে থাকতে হবে, বুঝলি? না, অনেক হয়েছে, এবার দুধটুকু খেয়ে নাও তো। আরে এখন শুধু শুধু দুধ কেন খাবো? কোনো কথা না, ডাক্তারবাবু কি বলে গেলেন শোনোনি? নাও দুধ খেয়ে নাও তাড়াতাড়ি। তাহলে এখন মণিমা আমার মতো চোচো করে দুধ খাবে? খাবে তো, মনিমা তোমার মতন খাবে। দেখি দেখি গ্লাসটা দেখি। এইটা আমি এবার বড় বৌমাকে খাইয়ে দেব। দেখি বিনার মতন চোচো করে দুধ খেয়ে নাও। ও মা গো, দেখো দেখো কে এসেছে, দেখো দিকিনি, দেখো আমাদের হবু বাবা ঘরে এসেছে। ওদা ঠাকুর, ভালো করে দেখে নাও, পরে কিন্তু দোষ দেবে না। তোমার বউকে কিরকম যত্ন আত্তি করছি আমরা, দেখো। তবে মুখখানা যেন কি একটু ভার ভার মনে হচ্ছে। আমরা ঘরে আছি, পছন্দ হচ্ছে না? হ্যাঁ ও বউ, চলো চলো, ওরা দুটিতে কথাবার্তা বলুক, আমরা একটু যাই। এসো 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 দেখিনি। এনো এনো, তুমি ধরো, সবটা কিন্তু খেয়ে নেবে। চলুন পিসিমা, চলুন। না, চলো আমরা একটা বাগান থেকে ঘুরে আসি। সেখানে কালকে আমি একটা বসন্ত বৌরি পাখি দেখেছি। আমাকে দেখাবে ছোট মা? নিশ্চয়ই দেখাবো, সেই জন্যই তো ডাকছি। চলো চলো, আমরা বাগানে যাই। চলো। আজ তোমাকে আরো বেশি মিষ্টি লাগছে প্রফুল্ল। ধ্যাৎ, আপনার চোখ খারাপ হয়েছে। সে তো কবেই হয়েছে, যবে থেকে তোমাকে দেখেছি আমার চোখ খারাপ, বুকে টনটন, আরো কত কিছু হয়েছে তুমি কি জানো? ধ্যাৎ, আপনার সবসময় রসিকতা, আর এদিকে আমার কত চিন্তা হচ্ছে। চিন্তা? কিসের চিন্তা প্রফুল্ল? এরপর তো শুধু আপনাকেই না, আরেকজনকেও সামলাতে হবে। আজ আমি খুব খুশি প্রফুল্ল, তুমি আমাকে তোমার সর্বস্ব উজাড় করে দিয়েছো। আর এই খুশির দিনে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলো কি চাই তোমার? কিচ্ছু না, আপনি এমনভাবেই সারা জীবন আমার পাশে থাকুন। এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাই না।
শুধু এই জীবন কেন, আরো যত জন্ম আসবে আমি এইভাবেই তোমার পাশে থাকবো প্রফুল্ল। আমার একটু বড় বৌমার সঙ্গে কথা আছে। আপনাদের এই কথায় আমি কি থাকতে পারি? তাহলে সবার সামনেই কথাটা বলি। সত্যি করে বলো তো, তুমি কে? তুমি কি ময়নামতির মেয়ে প্রফুল্লমুখী, না ডাকাত রানী দেবী চৌধুরানী?